আওয়ামী লীগ সভাপতি, 5বারের প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তনের যখন প্রত্যাবর্তনটা তো অনিবার্যই, এবং বিশেষ করে তিনি যখন ঘোষণা দেন, পাসপোর্টের কথা বলেন, বিমানের কথা বলেন, এবং সুস্পষ্টভাবে তিনি রাজনৈতিক বার্তাটা দিতে চেয়েছেন, এবং যিনি এখন এই একটা প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে, সান্ধ্যকালীন নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে, তিনিও যখন দেশে ফেরেন 17 বছর পর দেশে ফিরে আবার তিনি অন্যদেরকে দেশ থেকে বিতাড়নের গল্প শোনান। এটা বাংলাদেশের যে কোনো মানুষের কাছেও শিশুদোষ। নিজে 17 বছর দেশের বাইরে থেকে রাজনীতি পরিচালনা করে এখন আবার দেশ থেকে বিতাড়নের বীরত্বের গল্প শোনায় বাংলাদেশের মানুষের সামনে। বাংলাদেশের মানুষের সঙ্গে এসে হচ্ছে কৌতুক করা। তিনিও দেশে ফেরার আগে তিনি বলেছিলেন যে তার দেশে ফেরা তার স্বেচ্ছা নিয়ন্ত্রণাধীন কোনো বিষয় নয়। অথচ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আপনি তার বক্তব্য আওয়ামী লীগের অনুষ্ঠানের মাধ্যমে তিনি বক্তব্য দিয়েছেন এবং পরবর্তীতে সাক্ষাৎকারে বক্তব্য দিয়েছেন, সেখানে আরো ইন্টারপ্রেট করেছেন বিষয়টিকে। তিনি বলেছেন যে এটা তার নিজস্ব ইচ্ছা এবং এটার সঙ্গে অন্য কোনো কিছুর সম্পর্ক নেই, তিনি দেশে ফিরবেন। এটাই যেটা জয়দেব নন্দী দাদা বলল, পরাধীন মন্ত্রী আর একজন সত্যিকারের প্রধানমন্ত্রী যিনি ছিলেন, তার পার্থক্যটা হচ্ছে এখানেই। তো এটিকে কেন্দ্র করেই আমাদের বিশেষ করে শেখ হাসিনার 5 আগস্টের পরে একটি হচ্ছে যে এই 2008 পরবর্তী দেশকে নেতৃত্ব দেওয়া, দেশ গড়া এক ধরনের ট্রান্সফরমেটিভ লিডারশিপ, এক ধরনের আধুনিক লিডারশিপ, দেশে অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, জীবনযাপনের পরিবর্তন, এমডিজি এসডিজি অর্জন করা। আর 5 আগস্টের পর থেকে শেখ হাসিনার যে নেতৃত্ব, সেটা হচ্ছে যে তিনি তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের যে তার কৌশল, সকল স্তরের নেতাকর্মীদের সঙ্গে প্রত্যেকটি বিষয় সম্পর্কে সম্পৃক্ত থাকার নির্দেশনা দেওয়া, অনুপ্রাণিত করা। দলের বাইরেও বাংলাদেশে কিন্তু যারাই আক্রান্ত হচ্ছেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সবার কাছেই পৌঁছাচ্ছেন। বাংলাদেশে যারাই সরকারের ভুল নীতির কারণে, ব্যর্থতার কারণে, সরকারের চাঁদাবাজি, সন্ত্রাস, মব সহিংসতার কারণে যারাই দেশে অনিরাপদ বোধ করছেন, আক্রান্ত হচ্ছেন, তাদের সবার কাছেই শেখ হাসিনা পৌঁছাচ্ছেন, তাদেরকে আত্মস্থ করছেন। এবং মানুষের এই গত প্রায় 2 বছরের যে অভিজ্ঞতা, এখান থেকে কিন্তু শেখ হাসিনার যে কামব্যাক, এটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের আশাবাদের গল্প সবার মধ্যেই ছড়িয়ে পড়ছে। আমাদের খেলাধুলায় দেখবে যে কামব্যাক কিং বলে, যে ম্যাচে আপনার কঠিন পরিস্থিতি, এর মধ্য দিয়ে একজন খুবই চাপের মুখে ব্যাটিং করে কিংবা শেষ মুহূর্তে স্কোর করে ইনজুরি টাইমে আপনাকে ম্যাচ উইন করাচ্ছে। হয়তো তিনি আগেও প্রমিনেন্ট ছিলেন। তো শেখ হাসিনা সত্যিকার অর্থেই রাজনীতির কামব্যাক সুপারস্টার হতে যাচ্ছেন, এবং এটা আর দলীয় বিষয়ের মধ্যে নেই। এটা আসলে কোটি মানুষের স্বপ্নে পরিণত হয়েছে যে শেখ হাসিনা প্রত্যাবর্তন করবেন। এবং এই শেখ হাসিনার প্রত্যাবর্তনের সঙ্গে বাংলাদেশের বর্তমানে যে সংকটগুলো অতিক্রম করছে, সেটা বাংলাদেশের গণতন্ত্র নেই, একটা গণতান্ত্রিক সংকট। বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে, বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে, বাংলাদেশের এক ধরনের রাজনীতিতে এই উগ্রবাদী মৌলবাদী গোষ্ঠী একটা জায়গা করে নিয়েছে। বাংলাদেশের নারীরা নিরাপত্তাহীনতার শিকার হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে। তরুণ প্রজন্মের স্বপ্ন, কর্মসংস্থান সবকিছুই ধূলিসাৎ হতে যাচ্ছে। বাবা মায়েরা ছেলে মেয়েকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে নিরাপদ থাকতে পারছে না। প্রত্যেকটা মুহূর্ত তাদেরকে নিরন্তরভাবে একটা শঙ্কিত অবস্থার মধ্যে দিয়ে থাকতে হচ্ছে। তো সে কারণে শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টা আসলে সবার গল্পে পরিণত হয়েছে, সবার আকাঙ্ক্ষার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। এটা যেসব মিডিয়া আমাদের নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে কথা বলতে চায় না, তারাও এটা বলে যে এটাই টক অফ দ্য কান্ট্রি, এটাই শেষ পর্যন্ত মূল সমীকরণ। এবং মানুষের আশাবাদও আসলে এটাকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে। এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রাম যেমন জড়িত, শেখ হাসিনার যখন প্রত্যাবর্তন হবে, আক্ষরিক অর্থেই আমি বিশ্বাস করি যে কোটি মানুষ শেখ হাসিনাকে স্বাগত জানাবে, এবং এটা রাজনৈতিক ইতিহাসের একটা নতুন উদাহরণ তৈরি হবে যে প্রত্যাবর্তন কিরকম হতে পারে, ঘুরে দাঁড়ানো কিভাবে যেতে পারে, লড়ে যাওয়া কিভাবে হয়, এবং সকল প্রতিকূলতা মোকাবেলা করে আবার কিভাবে বিজয়ী হওয়া যায়, দেশকে বিজয়ী করা যায়। এটা শেখ হাসিনা আবারও দেখাবেন। এবং এখনো আজকে ক্ষমতায় হয়তো অন্য কেউ আছে, কিন্তু বাংলাদেশের মানুষের মমতায় কিন্তু শেখ হাসিনা আছে। আজকে হয়তো সরকারি অফিস দখল করেছে আরেকজন, প্রধানমন্ত্রীর চেয়ার দখল করে আছে আরেকজন, সচিবালয় নিয়ন্ত্রণ করছে আরেকজন, কিন্তু মানুষের চাহিদা, মানুষের প্রত্যাশা
সরকারের কাছে কিন্তু কোনো প্রত্যাশা নেই, কারণ সরকারের কাছে মানুষ কিছু পায়ও না, সরকার মানুষের সমস্যার সমাধানও করতে পারছে না, বরং সরকার নিজে একটা সমস্যা। তো যে কারণে জনগণের সঙ্গে যে সম্পৃক্ততা, সেটা বাংলাদেশের মানুষের সঙ্গে শেখ হাসিনার রয়েছে। এবং আপনি যেটা বললেন যে এক ধরনের তোড়জোড় আমরা দেখতে পাচ্ছি, এবং আরেকটা মজার বিষয় যে এই বিশেষ করে এই যে অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টার দায়িত্বে ছিলেন, তারা সম্ভবত কেউই দায়িত্বে ছিলেন না। যে ঘটনাই ঘটছে, যে বিষয়টি নিয়ে পত্রিকায় রিপোর্ট হচ্ছে, যেটি নিয়ে কোনো ধরনের ইনভেস্টিগেটিভ রিপোর্ট বের হচ্ছে, কোনো চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে, তারা বলছেন যে কেউই জানতেন না, তারা বলছেন যে আমি ছিলাম না, তারা বলছেন যে এটা কিচেন ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে, তারা বলছেন যে এটা আমি তো পদত্যাগ করতে চেয়েছিলাম। তো তার মানে এমন একটা, তারা এই 1.5 বছরের অধিক সময় তারা বাংলাদেশ দখল করে বাংলাদেশ পরিচালনা করেছে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের সহযোগিতার মাধ্যমে। তারা ছিলেন ড্রাইভার, হুট করে সবাই হয়ে গেছেন প্যাসেঞ্জার। তারা সবাই আসলে বাংলাদেশের যাত্রী ছিলেন, তারা কেউ কোনো কিছু জানেন না। এবং এই যে তাদের এক ধরনের কনফেশন, এই কনফেশনটার মাধ্যমে তাদের কিন্তু যে নৈতিক দুর্বলতা, এবং এই গত 18 মাসে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে, শুধুমাত্র কিন্তু 18 মাসের সিদ্ধান্ত গ্রহণ করেনি, 18 বছর পরেও বাংলাদেশের একজন শিশু, একজন তরুণের কর্মসংস্থান, তার এক ধরনের ডিজিটাল উদ্যোগ, তার ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি, রাষ্ট্রের দর কষাকষি করার ক্ষমতা, সবকিছুই কিন্তু আপনার কম্প্রোমাইজ করা হয়েছে। মানুষের মধ্যে একটা আশার উন্মাদনা তৈরি হয়েছে, মানুষের মধ্যে আত্মবিশ্বাস ফিরে এসেছে, মানুষের মধ্যে একটা ঐক্য তৈরি হয়েছে। এই যে চ্যালেঞ্জিং পরিস্থিতি, দেশে কি ভয়াবহ পরিস্থিতি ছিল, সেটাকে আবার একটা ইতিবাচক পরিবেশ পরিস্থিতিকে নিয়ে যাওয়া, মানুষকে ঐক্যবদ্ধ করা, দেশ ত্যাগে বাধ্য হয়েছেন, কিন্তু তারপরও দেশের মানুষের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ করার মধ্য দিয়ে আবার আমাদের রাজনৈতিক সংগ্রামটিকে পুনঃস্থাপন করা। আমি মনে করি যে শেখ হাসিনার নেতৃত্ব আগের যে কোনো সময়ের চেয়ে আরো বেশি রেলেভেন্ট, আরো বেশি এই মুহূর্তে শক্তিশালী অবস্থায় রয়েছে। অনেক কিছু তার উপহার দেওয়ার আছে, এবং আমরা বাংলাদেশের সকল নাগরিক আসলে সেটার জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করে আছি। গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিগত উৎকর্ষতার এই সময়ে শিক্ষা কারিকুলামে পরিমার্জন এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এটি আসার কথা। বাস্তবতা উপলব্ধি করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমকে সময় উপযোগী, আধুনিক এবং বাস্তবমুখী করার কার্যকর পদক্ষেপ নিয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত দক্ষতা ভিত্তিক শিক্ষা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির আজকের এই অনুষ্ঠান তারই বাস্তব প্রতিফলন বলে মনে করি আমি। শিক্ষা শুধু ব্যক্তির পরিবর্তনের জন্যই নয়, বরং বর্তমানে প্রযুক্তি নির্ভর শিক্ষা রাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং বিশ্বমানের প্রতিযোগিতামূলক সক্ষমতা তৈরিরও প্রধান নিয়ামক। ফলে উচ্চ শিক্ষা ব্যবস্থাকে আরও প্রযুক্তি নির্ভর এবং কর্মমুখী করতে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয় বৃদ্ধি, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্কেজ বাধ্যতামূলক করা সম্ভবত এখন সময়ের দাবি। সম্মানিত শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ, অস্বীকার করার নিশ্চয়ই উপায় নেই, প্রযুক্তিগত উৎকর্ষতার এই চলমান সময় শিক্ষা ব্যবস্থার আধুনিকরণ অত্যন্ত জরুরি। তবে এটিও মনে রাখা প্রয়োজন, আমি যেই কথাটি সব সময় বলার চেষ্টা করি সব জায়গায়, বিশেষ করে আজকে আমাদের সামনে যে ভবিষ্যৎ বাংলাদেশ বসে আছে, তাদেরকে যখন পাই এই বিষয়টি আমি চেষ্টা করি উল্লেখ করতে। সেটি কি? একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য নৈতিক শিক্ষার বিকল্প নেই। শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তি নির্ভরতা, দক্ষতা এবং মডার্নাইজেশনের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা এবং মানবিক স্বাস্থ্যের উন্নয়ন, সামাজিক অন্তর্ভুক্তি এবং পরিবেশ সংরক্ষণ, এই সব বিষয়গুলোর প্রতি আরো অধিক গুরুত্ব দেবেন, যত্নশীল থাকবেন। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, উচ্চশিক্ষা গ্রহণ করে প্রতি বছর বিশ্ববিদ্যালয়গুলো থেকে লক্ষ লক্ষ শিক্ষার্থী বের হয়। উচ্চশিক্ষা নিয়েও শিক্ষিত শিক্ষার্থীদের অনেককে বেকার থাকতে হয় দুঃখজনকভাবে। এর কারণ হিসেবে অনেকেই মনে করেন সর্বোচ্চ একাডেমিক সার্টিফিকেট অর্জন করলেও ব্যবহারিক
প্রায়োগিক কিংবা প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে না পারাই শিক্ষিত মধ্যে বেকারত্বের হার বেশি হওয়ার অন্যতম কারণ। সুতরাং পরিস্থিতি বিবেচনা করে উচ্চশিক্ষা ব্যবস্থাকে বাস্তবমুখী করার লক্ষ্যে বর্তমান সরকার অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি একাডেমিয়া সহযোগিতা বাড়াতে কার্যকর পদক্ষেপ নিতে চায়। প্রাথমিকভাবে বিভাগীয় শহরগুলোতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্থানীয় শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক স্থাপনের মাধ্যমে এই পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। এর ফলে শিক্ষার্থীগণ একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থী অবস্থাতেই কর্মদক্ষতা অর্জন করতে সক্ষম হবেন। ফলে শিক্ষা জীবন শেষে তাকে, যা আমরা প্রত্যাশা করি, হয়তো ইনশাল্লাহ তাকে বেকার থাকতে হবে না। এছাড়াও সরকার ক্যাম্পাস থেকে ব্যবসায়িক উদ্যোক্তা তৈরি করারও বহুমুখী উদ্যোগ গ্রহণ করছে। এরই অংশ হিসাবে সরকার কলেজ এবং বিশ্ববিদ্যালয় ইনোভেটিভ বিজনেস আইডিয়া বাণিজ্যিকরণ করতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সিড ফান্ডিং বা ইনোভেশন গ্রান্ট প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে অনেক আগ্রহী তরুণ উদ্যোক্তা নতুন এবং সৃজনশীল ব্যবসায়িক ধারণা বাস্তবায়ন করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হবেন। শিক্ষার্থী থাকা অবস্থায় বাস্তব কর্মদক্ষতা অর্জনের ফলে একজন শিক্ষার্থী চাকরির জন্য অপেক্ষা না করে বরং নিজেই একজন উদ্যোক্তা হিসাবে, এন্টারপ্রেনার হিসাবে আরো কয়েকজনের কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হবেন। শিক্ষকের জ্ঞান, দক্ষতা, সততা ও অঙ্গীকারের উপরে শিক্ষা ব্যবস্থার সাফল্য অনেকটাই নির্ভর করে। এজন্য শিক্ষক শিক্ষিকাগণ পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের সামনে একজন রোল মডেলও হয়ে উঠবেন। একই সঙ্গে হবেন সমাজ পরিবর্তনের অগ্রদূত এবং পথ প্রদর্শক। আমরা সকলেই যারা শিক্ষা পেশার সাথে জড়িত নই, আমরা সকলেই আপনাদের কাছে এমনটি আশা করি। দেশের তারুণ্য এবং ছাত্র যুব শক্তিকে যদি প্রযুক্তিতে, জ্ঞানে, বিজ্ঞানে দক্ষ মানব সম্পদে রূপান্তর করা যায়, তাহলে আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি সেদিন হয়তো বেশি দূরে নয় যেদিন স্বনির্ভর, সমৃদ্ধ, স্বনির্ভর বাংলাদেশ হয়ে উঠতে পারে বিশ্বের কাছে একটি রোল মডেল। নিজেদেরকে যথাযোগ্যভাবে গড়ে তুলতে পারলে তোমরাই হবে আগামী দিনের সমৃদ্ধ, স্বনির্ভর ও মানবিক বাংলাদেশের নির্মাতা। দেশের তরুণ সমাজের প্রতি আবারও আমি আহ্বান রেখে বলতে চাই, প্রযুক্তিগত জ্ঞান অর্জনের পাশাপাশি দেশের আবহমান কালের ধর্মীয়, সামাজিক, নৈতিক মূল্যবোধে নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে তোমাদেরকে। আমি বিশ্বাস করি বাংলা এবং ইংরেজির পাশাপাশি তৃতীয় আরেকটি ভাষা শিখতে পারলে দেশে বিদেশে কোথাও আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কর্মসংস্থানের সমস্যা হবার কথা নয় ইনশাআল্লাহ। জনগণের কাছে দায়বদ্ধ এই সরকার একটি জ্ঞান ও মেধাভিত্তিক রাষ্ট্র এবং সমাজ করতে চায়। জ্ঞান ও মেধাভিত্তিক সমাজ গঠনের মূল ভিত্তি হলো এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে শিক্ষা, গবেষণা, মেধা, যোগ্যতা ও সৃজনশীলতা সর্বোচ্চ গুরুত্ব পাবে। আমরা ধৈর্যের সাথে যদি এগিয়ে যেতে পারি তবে নিশ্চয়ই ইনশাআল্লাহ আমরা এটি করতে সক্ষম হব।